একটি বিশেষ ঘোষণা, দেবীপল্লী যাত্রা সমাজ বায়না করার জন্য যোগাযোগ করুন ক্ষুদিরাম প্রধান। ক্ষুদিরাম প্রধান, বাড়ি কৈলিমোড়, গোপালপুর। দেবীপল্লী যাত্রা সমাজ বায়নার জন্য যোগাযোগ করুন ক্ষুদিরাম প্রধান। ঘোষণাটি শেষ হল। নমস্কার। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে ত্রিকালদর্শী মহাপুরুষ বাবা লোকনাথ, মা নাচিন্দা, মা মনসা ও মা কামাখ্যার চরণে শতকোটি প্রণাম জানিয়ে উপস্থিত যাত্রামোদী দর্শক মণ্ডলী ও কমিটির সকল সভ্যবৃন্দকে দেবী মায়ের আশীর্বাদ ধন্যা দেবীপল্লী যাত্রা সমাজের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা। লকডাউনের পরে বৌমা এলো ঘরে। রচনা, নির্দেশনা ও অভিনয়ে সুকান্ত মুখার্জি, সুর মিঠু হালদার, নৃত্যে মাস্টার জনি, আবহ দিলীপ দাস ও সম্প্রদায়, আলো শুভ ইলেকট্রনিক, অমর চক্রবর্তী, ধ্বনি রুমা সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে প্রদীপ কুমার। সর্বাধিনায়ক বিশ্বেশ্বর দাস, প্রধান উপদেষ্টা সুদর্শন আদক ও প্রধান পৃষ্ঠপোষক বিদ্যুৎ মান্না। শুরু করতে চলেছি তরুণ তুর্কি প্রযোজক সর্বেশ্বর দাস প্রযোজিত দেবী মায়ের আশীর্বাদ ধন্যা দেবীপল্লী যাত্রা সমাজ পরিবেশিত 1427 সালের ভিন্ন স্বাদের সামাজিক যাত্রাপালা লকডাউনের পরে বৌমা এলো ঘরে। লকডাউনের পরে বৌমা এলো ঘরে। লকডাউনের পরে বৌমা এলো ঘরে। তাড়াতাড়ি তোর লোকজন নিয়ে গাড়ি লোড কর। ভোর হওয়ার আগে সমস্ত কাজ সেরে ফেলতে হবে। লকডাউন 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 সারা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে করোনা ভাইরাস। তাই তো রাতের অন্য করে রেশনের সমস্ত চাল পাচার করে দিতে হবে। আর তার বিনিময়ে এই শান্তিপুর গ্রামের সমস্ত মানুষকে খাবো পোকা ধরা চাল। আর এই দোষটাকে চাপবে সূর্যনারায়ণ মুখার্জির উপর। সূর্যনারায়ণ মুখার্জি আমার শ্বশুর মশাই, কারণ ডিলারশিপটা ওনার নামে। গিরে নেপাল আর কত বাকি? আরে তাড়াতাড়ি কর, মোটা বক্সিস পাবি। সম্রাট সেন পাক্কা হারামির বাচ্চা। খচ্চরের ঔরসে লোভের আতুর ঘরে আমার জন্ম। এই তো ভালোবাসা জালে জড়িয়ে মহিতার কথায় সূর্যনারায়ণ মুখার্জির মেয়েকে বিয়ে করেছি এই সম্পত্তিটার মালিক হওয়ার জন্য। চিৎকার হচ্ছে, তাহলে গ্রামের লোক জানতে পেরে গেল চাল চুরি হচ্ছে। আমাকে সব কিছু জানতে হবে।
চাল রাতারাতি পাচার হয়ে যাচ্ছে। ধরতে পারলেই লাঠির বাড়ি মেরে মাথা ধুপা করে। চাকরি নেই, কোনো কাজ নেই, সমস্ত মানুষ এই লকডাউনের বাজারে বেকার হয়ে বসে আছে। বস্তির মানুষগুলো না খেতে পেয়ে মরছে, আর ওরা সালা চাল চুরি করছে, গরিব মানুষের পেটের দেবলা অন্ন কেটে নিচ্ছে। ওই শালা সম্রাট সেনার মৈতজ মণ্ডলের কাজ, এরা লোক লাগে এই সব কাজ করছে। একবার আসুন আমাদের বস্তিতে ভাড়া আদায় করতে। কিন্তু তোরা তো বলেছিলি এই বস্তির মালিক সূর্যনারায়ণ মুখার্জি। তাতে কি হয়েছে? তোরা তো বহুদিন গ্রাম ছাড়া, এই লকডাউনের জন্য গ্রামে ফিরে এসেছিস। দুদিন থাক, সবকিছু দখল করতে চাইছে। কি করবে কি? এই গ্রামের বস্তিতে আমাদের জন্ম, শালা কাজ চলে গেছে, পেটে ভাত নেই। বস্তির বাচ্চা বাচ্চা ছেলেগুলো খিদের জ্বালায় ছটফট করছে, দেওয়ালে আমাদের পিঠ থেকে গেছে। এবার থেকে আমরা আমাদের পাওনাটা বুঝে নেব। তুই ঠিক বলেছিস, হয় মরবো না হয় মারবো। কাল সকালে আমরা বস্তিতে মিটিং ডাকবো। আমি শুনতে শুনতে এলাম এখানে সবাই বলছে নাকি কি একটা গন্ডগোল হয়েছে। কি হয়েছে বল, আমি এখানকার দাদা। কি হয়েছে আপনি জানেন না? রেশন গোডাউন থেকে চাল চুরি হচ্ছে, আর এই সব কাজ করছে আপনার লোকজন। আপনি লোক লাগিয়ে রাতারাতি রেশনের চাল সরিয়ে দিচ্ছেন। এসব তোরা কি বলছিস? আমরাই আন্দোলন করে এর ব্যবস্থা করেছি। কে কোন শালায় কাজ করেছে? কোন শালা? এর তো আমি কিছুই জানি না। জানেন না? না না জেনেও জানার ভান করছেন। খবরের কাগজ আর টিভির পর্দা খুললেই শুধু রেশনে কেলেঙ্কারি। কেন গরিব মানুষের পেটের দুবেলা অন্ন কেড়ে নিচ্ছেন? আরে তোরা আমাকে ভুল বুঝছিস। না ভুল নয়, এতদিন পর গ্রামে ফিরে এসে আপনার আসল চেহারাটা আমরা চিনে ফেলেছি। শালা একটা বাস্তু ঘুঘু। ঘুঘু দেখেছো, আবার ঘুঘুর ফাঁদ দেখাবো। বেশি বাড়াবাড়ি করলে না তোদের এই বস্তা আগুন দিয়ে তোদের সব কটাকে বেগুন করা বাড়াবো। কথা না বাড়িয়ে এখান থেকে চলে যাও। মনে রাখিস আমি এখানকার দাদা। আমার কথায় পার্টির সখানেক ছেলে ওঠে আর বসে। আমি নিজেই খেলোয়াড়, নিজেই রেফারি, নিজেই করি দাদাগিরি। আর বেশি দিন আপনার দাদাগিরি চলবে না। রেশন গোডাউন থেকে চাল চুরি করছো আর মুখে বড় বড় কথা বলছো। সারা চাল চোর। এই সরি কুত্তির বাচ্চা, বড্ড বার বেড়েছে না? সাপের পাতা দেখেছিস? ওই পা আমি কেটে দেবো রে সালি। দাঁড়া, তোদের বসি সব লোকদের 2 মাস করে ভাড়া বাকি। ওই বস থেকে তোদের সবাইকে আমি তাড়াবো। ওই বস্তির মালিক আপনি নন, সূর্যনারায়ণ বাবু। আমরা সূর্যনারায়ণ বাবুর সঙ্গে দেখা করব। সূর্যনারায়ণ বাবুর কাছে যাবি? তা চলো না, যা। কোনো লাভ হবে না। এখন গোটা সম্পত্তিটা আমিই দেখাশোনা করি। আমি ও বাড়ির একমাত্র জামাই। আমি যেটা বলবো সেটাই শেষ কথা। আপনার বলার দিন শেষ হয়ে গেছে, এবার বলবো আমরা, আর শুনবেন আপনারা। আপনার নামে আমরা ওপর মহলে রিপোর্ট করব। ওপর মহল ভালো হলে কি হবে? এইসব চামচেগুলো দেশটাকে শেষ করে দিন। সারা কুত্তির বাচ্চা, বড্ড বার বেড়েছে না? বড্ড বাড়াচ্ছে। এবার তোকে কে বাঁচাবে রে সালা? ওর গায়ে হাত দেবে না। বেশ করে দেবো সালা। তোকে কে বাঁচাবে? কোন আন্দোলন দিতে হবে, দিতে হবে। সালা ভিকেরের বাচ্চা, পেটে ভাত নেই, প্রতিবাদ করছে। কে বাঁচাবে? কে বাঁচাবে রে? এই, আর একবার ওর গায়ে হাত দিলে কাটারি দিয়ে তোর মাথাটাকে আমি ফালা ফালা করে দেব। বাচ্চা, তার আগে তোকে আমি সালা জবাব দিয়েছে আমার কাছে। তোরা কে রে? তোদের কাছে জবাব দিতে হবে। ওরা পরিযায়ী অন্য ছাড়া চেনেন না ওদের? ওরা একটা বিরাট নৈরাজ্যের নেই রাজ্যের বাসিন্দা। ওদের কিচ্ছু নেই। ওদের মাথার উপর ছাদ নেই, হাসপাতালে বেড নেই, স্কুল কলেজে শিক্ষা নেই, গ্রামে বাসে জায়গা নেই, অনুসরণ করার মতো নেতা নেই, প্রেরণা যখন প্রেম নেই, ওদের প্রতি সম্ভাষণের কোনো দরদ নেই। ওদের সব চলে গেছে, তাই এসে দাঁড়িয়েছে রাস্তার মধ্যখানে। কোথা থেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই, কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা। আর বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলে না, এই পিস্তলের একটা গুলিতে তোর ঠিকানা আমি স্বর্গে করে দেবো। আরে ওটা পটের পকেটে ঢুকে রাখ। ওই রকম 4-5টা মাল সবসময় আমার শরীরে সাঁটা থাকে। দেখি এটা, আরে এটা একটা পাতি মাল। এ ধর। দেখে তো মনে হচ্ছে সিরিয়াস মাল। কোথা থেকে উদয় হলে? আগে তো কোনোদিন এখানে দেখিনি। কেন এসেছো তুমি এখানে? দুঃসময়, দুঃসময় আসছে বলে। দুঃসময় ঘূর্ণিপাকে করে মানুষের জীবনযাত্রা যাচ্ছে বদলে, ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে রক্তের সম্পর্ক। আদিম যুগের মতো হিংস্র হচ্ছে মানুষ। মানুষ আজ মানুষের মাংস খাবে। রাস্তার ধারে পড়ে থাকা পচা গলা মানুষের দেহ শিয়াল শুক্লের সঙ্গে ভাগাভাগি করে খাবে মানুষ। এসব তুমি কি বলছো? যত সব পাগলের উৎপাত। কি বললাম সম্রাট সেন? খবরের কাগজ কি টিভি পর্দা খুলে দেখতে পান নাকি আপনারা? মানুষ যখন খিদের জ্বালায় ছটফট করছে, তখন রাজনৈতিক নেতারা নিজেদের স্বার্থ সিদ্ধি করছে, নিজেদের মধ্যে মার দাঙ্গা করছে। প্রতিদিন ধর্ষিত হচ্ছে শিশু থেকে যুবতী নারী, 70 বছরের বৃদ্ধা পর্যন্ত বাদ পড়ছে না। এখানে নীরবে নিশিতে নিবরে কাঁদে। আর 1 মিনিট এখানে দাঁড়িয়ে থাকলে না, তোকে এবার কাঁদতে হবে। দেখবো
দেখো আমাদের লোকজনকে। আরে রাখো তোমার লোকজন। এমিলি বস্তিতে খবর দে, সবাইকে তৈরি হতে বল। আমরা নয়, সোমনাথ সেন, কাঁদবেন আপনারা। আর সেদিন আসতে বেশি দেরি নেই। যাদের জন্য মানুষের শান্তি হারাচ্ছে, যাদের জন্য শিক্ষা বিপর্যয়, যাদের জন্য হাসপাতালগুলো হয়ে উঠছে মানুষ মারার কল, তারা আপনাদের ঘর থেকে বার করে এনে পেটাবে, আগুন দিয়ে আপনাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেবে। আসতে সেদিন, আর সেদিন আসতে বেশি দেরি নেই। এই ফোন করো মহিতোষ মন্ডলকে, এখন তোকে জেলে পুরে দেবে। বেশি বড় বড় কথা বলা বেরিয়ে যাবে। অতীতে বলেছি, বর্তমানে বলছি, ভবিষ্যতেও বলবো। আচ্ছা তুমি কে বলো তো? আরে এত তারা কিসের? এসেই যখন পড়েছি, পরিচয়টা একদিন ঠিক হয়ে যাবে। তবে এটুকু জেনে রাখো, এই গ্রামে আমার জন্ম। এই গ্রামের প্রত্যেকে মানুষ, কেউ আমার কাছে কাকা, কেউ জ্যাঠা, কেউ ভাইয়ের মতো। তাই বলছি সম্রাট সেন, এবার থেকে একটু দেখে শুনে চলাফেরা করবে। দেখে নেবো সালামের, তোকে দেখে নেবো। বেশি দিন এই গ্রামে তুমি থাকতে পারবো না। আমরা তো এখানকার দাদা। সাপের গর্তে তুমি হাত ঢুকিয়েছ, ছবল তোমাকে খেতেই হবে। তোর শিগগিরই তোর যবনিকে আমি টেনে দেবো। আরে এই তো সবে এন্ট্রি নিলাম, এর মধ্যে যদি মেরে দিস তাহলে নাটকটা জমবে কি করে? এই তো সবে খেলা শুরু রে। সেই খেলা শেষ করবো আমি তোর লাশ ফেলে। বাবু আপনি? আমি বাবু নয় রে, আমিও তোদের মতো একজন পরিযায়ী। বাবু? চাকরি হারিয়ে এই গ্রামে ফিরে এসেছি। ফেরার ইচ্ছে ছিল না কোনোদিনই, তবু চলে এলাম। এবার থেকে তোদের সঙ্গে থাকবো, তোদের পাশে থাকবো। আপনি যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা সবাই মিলে আপনার পাশে থাকবো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। তুই আমাদের সাথে থাকবি। আমরা পতিতা পল্লীতে থাকি, আমরা খারাপ মেয়ে। মায়ের পেট থেকে পড়ে কেউ খারাপ হয় না রে বাবু। যতদিন না তোদের এই পতিতা পল্লীর উন্নতি করতে পারছি, যতদিন না তোদের মুখে হাসি ফোটাতে হাত পাচ্ছি, ততদিন আমি তোদের সঙ্গে থাকবো আর অন্যায়ের প্রতিবাদ করবো। মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। চলছে লাঠিচার্জ, হাজার হাজার মানুষ চাকরি হারিয়ে ফিরছে তার ঘরে। কত শত মরছে মানুষ করোনা ভাইরাস, করোনা ভাইরাস, করোনা ভাইরাস। পথেই এবার নামো সাথী, পথেই হবে পথে না। পথেই এবার নামো সাথী, পথেই হবে পথে না। জনস্রোতের নানান পথে মনোরবের ঠিকানা হবেই চেনা, হবেই জানা। পথেই এবার নামো সাথী, পথেই হবে পথে না। দিন গেল বৃথায় সংশয়ে, এবার দিদার বাধা পার হয়ে। অনেক দূর গেল বৃথায় সংশয়ে, এবার দিদার বাধা পার হয়ে। তোমার আমার সবার প্রেমের মিলন কিসের মানা, হবেই জানা, হবেই জানা। পাচ্ছি না। দিনের পর দিন সম্রাট এই অন্যায় কাজ আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমি সূর্যনারায়ণ মুখার্জি, এক সময় শান্তিপুরের গ্রামের জমিদার ছিলেন আমার পূর্বপুরুষ। ওই জমিদার থেকে হয়েছি ব্যবসাদার, কিন্তু জমিদারি রক্ত বইছে আমার শিরায় শিরায়। সম্রাটের অন্যায় আমি কিছুতেই মেনে নেব না। কি করেছে বাবা সম্রাট? কি করেনি তুই বল মা? একটার পর একটা অন্যায় কাজ করে চলেছি। এই অঞ্চলের মানুষের কাছেই আমার এই উঁচু মাথাটাকে নিচু করে দিচ্ছে সম্রাট। বাবা জানিস মা, কি বলবো তোকে লজ্জার কথা, কাল রেশনের গোডাউন থেকে বস্তা বস্তা চাল চুরি করেছি। এই গ্রামের মানুষের কাছে আমি কি করে মুখ দেখা বলতে পারিস প্রতিমা? এত নিচে নেমে গেছে সম্রাট। কি দেখে যে তুই ওকে ভালোবেসে বিয়ে করলি কে জানি। আমি তোকে এখন কত করে বারণ করলাম, তুই আমার কোনো কথাই শুনলি না প্রতিমা।
এখন এই নিয়ে পুলিশ কেস হবে, আমি কি জবাব দেব বলতে পারিস প্রতিমা? তুমি চিন্তা করো না বাবা, শান্ত হও। অন্যায় যদি করে থাকে তার শাস্তি তাকে পেতেই হবে। আমার মাঝে মাঝে মনে হয় সত্যি কেউ আমাকে ভালোবাসে নাকি? প্রচন্ড প্রচন্ড ভালোবাসি আমি তোমায় প্রতিমা। বলো তোমার জন্য আমাকে কি করতে হবে? এমন কিছু করো না যাতে আমার বাবার উঁচু মাথাটা মানুষের কাছে নিচু না হয়ে যায়। তুমি আমাকে সম্রাট মশা মশা মারলাম। আহা, অনেকটা রক্ত খেয়ে নিয়েছে গো। দেখো দেখো কতটা রক্ত খেয়েছে। শালা আমার বউয়ের রক্ত খেয়ে পালিয়ে যাবে ভেবেছিলি? এই বংশের রক্তের দাম দাও তুমি। কেন বাবা, বিক্রি করবেন নাকি? খদ্দের ডাকবো? চুপ করো, বেশি বাজে বকো না। ঠিক আছে, বকবো না, শুধু শুনবো। কাল রাতে তুমি চাল চুরি করেছো। কি হলো, কথা বলছো না যে? বলবো? কি বলবে? বলার কি আছে তোমার? আপনি কি বিশ্বাস করতে পারেন বাবা আমি এক কাজ করতে পারি? তাহলে লোকে বলছে কেন? হিংসে হিংসে আমার উপর হিংসে করে বলছে। আমার ভালো কেউ সহ্য করতে পারে না। একদিন দেবো সালা সব কোটাকে। সম্রাট মশা দিনের বেলা এত মশা কোথা থেকে এলো বাবা? বাবা আপনি দোতলার ঘরে যান, চারিদিকে যা ডেঙ্গু হচ্ছে, যদি আপনার কিছু হয়ে যায়। না, আমি কারখানায় যাব। আপনার সমস্ত ব্যবস্থা আমি দেখাশোনা করি। আমি এই বাড়ির একমাত্র জামাই। হ্যাঁ, তুমি ছিলে আমার এক সময় মাইনে করা সামান্য কর্মচারী। এই সামান্য কর্মচারী থেকে অসামান্য বুদ্ধি খরচ করে আপনার মেয়েকে বিয়ে করে আমি হয়েছে এ বাড়ির একমাত্র জামাই। সমস্ত সম্পদের মালিক হবো আমি। কিন্তু কোনোদিন যদি আমার ছেলে সংকল্প ফিরে আসে? আপনার মাথা খারাপ হয়ে গেছে তাই ভুলভাল বকছেন। সম্রাট 12 বছর আগে যে বাড়ি ছেড়ে চলে গেছে, বেঁচে থাকলে সে একবারও আসতো না। এতদিনে মরে ভূত হয়ে গেছে। তুমি এতটা জোর দিয়ে বলতে পারো না যে দাদা বেঁচে নেই? বেঁচে নেই। সম্রাট, সমস্ত দায়িত্ব আপনি আমার উপর ছেড়ে দিন। অবসর নিন বাবা, কাজ থেকে অবসর নিন। আপনি ভালো করে জানেন আমি যেটা মনে করি সেটাই করি। পারবে না? আমার দৃঢ় বিশ্বাস আমার সংকল্প একদিন না একদিন ফিরে আসবে। আরে তোর মশা ঘরে যান তো। সম্রাট, বাবা 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 শান্ত, বাবা শান্ত, চিৎকার করো না। এমনিতে তোমার দুবার হার্ট অ্যাটাক হয়ে গেছে তো। আর একবার হলেই শেষ। এমনিতে লকডাউন চলছে, মোড়া ফোড়ানোর লোকজন পাওয়া যাচ্ছে না। তাই বলছি বাবা আপনি ঘরে গিয়ে বিশ্রাম নিন বাবা। হ্যাঁ যাচ্ছি, তবে যাওয়ার সময় তোমাকে একটা কথা বলে যাই। তুমি আমার মেয়েকে ভালোবেসে বিয়ে করেছো, এ বাড়ির জামাই। তুমি মনে করো না তোমার সব অন্যায় আমি মেনে নেব। বেশিবার বেরো না সম্রাট। তুমি যে সুতোর উপর ভর দিয়ে উঠতে চাইছো, প্রয়োজন হলে সেই সুতোটা আমি কেটে দেব। বাবা আমি জমিদার সূর্যনারায়ণ মুখার্জি। আমার শরীরে ভালো রক্ত যেমন আছে, সেই রকম আছে জমিদারি বোধ রক্ত। সেই রক্তটাকে তুমি গরম করে দিও না, তাহলে রক্ত ঝরাতে আমার এতটুকু সময় লাগবে না। এই শোনো শোনো, তোমার বাবাকে সংকল্পের নাম উচ্চারণ করতে বারণ করবে। তুমি দাদার সম্মান রেখে কথা বলো, তাছাড়া এতটা জোর দিয়ে বলছো কি করে? আমি যেটা বলছি সেটাই শেষ কথা। যত তাড়াতাড়ি সম্ভব সম্পত্তিটা আমার নামে লিখে দিতে বলো। আর যদি লিখে না দেয় কি করবে? কি করবে তুমি? তোমাদের সবাইকে কি করবে? মেরে দেবে? বাবার বারণ সত্ত্বেও আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। কত স্বপ্ন দেখেছিলে আমায়, আর আজ তুমি সম্পূর্ণ বদলে গেছো। মাঝে মাঝে আমার মনে হয় শুধু আমাকে নয়, তুমি আমার বাবার টাকাকে ভালোবেসে আমাকে বিয়ে করেছিলে। এই কাছে এসো না, রাখলে না তোমাকে ভারী মিষ্টি দেখায়, সুন্দর দেখায়। হ্যাঁ গো, সুন্দর দেখায়। কাছে এসো। এখনো প্রেম আছে তোমার মধ্যে? দিন রাত শুধু টাকার পেছনে ছুটে চলেছো। কি করে তুমি এই সমস্ত সম্পত্তির মালিক হবে? তার আবার প্রেম? রাখছে তোমার মিষ্টি, রাখছে তোমার মিষ্টি আরো অনুরাগের চেয়ে। সাত করে তাই তোমায় রাগায় ও গো সোনার মেয়ে। রাখছে তোমার মিষ্টি আরো। আহা কি প্রেম! কাল ছিল যমরাজ আর আজ হয়েছে প্রেমরাজ। ওরে বাবা, দুজনে একবারে দুজনের মধ্যে ঢুকে গেছে। টাকা দেশে পাগলি, তুমি আমাকে ভুলে যাবে না তো? তোকে ভুলতে পারিব, তাই তো 7 সমুদ্র 13 নদী পেরিয়ে তোর টানে চলে এলাম। কি কে আপনি? আপনি এখানেও এসেছেন? আচ্ছা, আপনি কে বলুন? আমি করোনা ভাইরাস, তাই মুখার্জি ফ্যামিলির মধ্যে ঢুকে পড়লাম। আচ্ছা সত্যি করে বলুন তো, আপনি কে? আমাকে চিনতে পারছি না?
আর নিজের মায়ের পেটে দাদাকে চিনতে পারছিস না? হ্যাঁ, আমি তোর দাদা রে, তাই তো তোর ভালোবাসার টানে আবার ফিরে চলে এলাম। একদম বাজে কথা বলবেন না। প্রতিমা, এই লোকটা ধাপ্পাবাজ, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে বাড়িতে ঢুকেছে। আচ্ছা সম্রাট, তুমি আমার উপর এত রেগে আছো কেন বলো তো? কাল রাতেই আমি তোমাকে বলতে পারতাম, যখন তুমি চাল চুরির ব্যাপারটা আমার বোনের সামনে বলবো না, তোমার মাথাটা হেঁট হয়ে যাবে। চলে যান আপনি। হ্যাঁ, এই মুহূর্তে আপনি এখান থেকে চলে যান। এসব তুই কি বলছিস প্রতিমা? তুই আমাকে চিনতে পারছিস না? আমি তো দাদা। আমি চিনতে পারছি না। আপনার চেহারার সঙ্গে আমার দাদার খানিকটা মিল থাকলেও কিন্তু তার কণ্ঠস্বর আর তার মুখের সঙ্গে আপনার অনেকখানি পার্থক্য। প্রতিমা, তুই আমাকে অস্বীকার করছিস? হ্যাঁ, করছি। কারণ সংকল্পদা আমার নিজের মায়ের পেটে দাদা। তাছাড়া আজ দীর্ঘ 12 বছর ধরে আমি আমার দাদার আসার প্রতীক্ষায় বসে আছি। কবে আমার দাদা আমার কাছে ফিরে আসবে? মাত্র 10 বছর বয়সে আমার জন্মদিনে এই রুমালের পিছনে একটা গোলাপ ফুল এঁকে আমাকে দিয়েছি, তোর মনে আছে? হ্যাঁ, মনে আছে। আর আমি তোকে দিয়েছিলাম একটা পুতুল। হ্যাঁ, সেটা আজ ওই আলমারিতে রাখা আছে, দোতলার আলমারিতে রাখা আছে। আজও আছে। দাঁড়া দাদা, আমি নিয়ে আসছি। হ্যালো মৈতুলদা, এখানে সর্বনাশ হয়ে গেছে। সংকল্প নাকি ফিরে এসেছে। হ্যাঁ, না, আমার মনে হয় সংকল্প নয়। তুমি তাড়াতাড়ি চলে এসো, ও আমাদের সমস্ত প্ল্যান চৌপাট করে দেবে। হ্যাঁ, তাড়াতাড়ি চলে এসো। এই তো সেই পুতুল। প্রতিমা, তুমি ভুল করছো। ওই লোকটা তোমাকে বোকা বানাচ্ছে। পুতুলের পিছন দিকটা দেখ, এই দেখ, এখানে একটা ছোট্ট কাগজে লেখা আছে, আমার বোনের খেলার সাথী। আপনি? হ্যাঁ, তোর মনে আছে প্রতিমা, ছোটবেলায় তুই ঘুমোতে চাইছিস না, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিতাম, আর সেই গানটা গাইতাম, তোর মনে আছে? দাদা, ঘুম যায় ওই মেঘ পরীদের দেশে, ঘুম যায় ওই মেঘ পরীদের সাথে, গল্প শোনার পালা নিঝুম নিশিরায়, ঘুম যায় ওই মেঘ পরীদের সাথে। কে গাইলো এ বাড়িতে? এই গান নতুন করে আবার কে গাইলো? এই তো বাবা এসে গেছেন। এবার আসল সত্যটা সবার কাছে প্রমাণ হয়ে যাবে। শালা একটা জালিয়াত। তুমি বাবা কেমন আছো? বাবা তুমি কেমন আছো? বাবা কেমন আছো? আচ্ছা বাবা, তুমি এখন ওই রাতের বেলায় গল্পের বই পড়ো? আচ্ছা বাবা, তোমার মনে আছে ওই রাতের বেলায় মাঝে মাঝে আমি তোমাকে ওই রামায়ণ মহাভারত পড়ে শোনাতাম, তোমার মনে আছে বাবা? আচ্ছা বাবা, ওই সুগারের ওষুধগুলো তুমি ঠিক মতো খাচ্ছ তো? কে তুমি? আমাকে চিনতে পারলে না বাবা? আমি তোমার ছেলে সংকল্প বাবা। মিথ্যে বলছে বাবা, মিথ্যে বলছে। এই কালপিটটা সব জেনে শুনে বাড়িতে ঢুকেছে। আচ্ছা, আপনি কে বলুন তো? এতদিন কোথায় ছিলেন? বনের মধ্যে লুকিয়েছিলাম। হ্যাঁ, বন থেকে বেরোলো চিতি বলে তোর ভাতে মুতি। মানে সেই থেকে জানো বাবা, সেই থেকে লেবু চটকানোর মতো আমাকে চটকে একদম শেষ করে দিচ্ছে। এমনকি আমার বোন আমাকে অস্বীকার করছে। কিন্তু তোমার চেহারা, তোমার চোখ দুটো আমার বড় চিনা লাগছে, কিন্তু মুখটা খানিকটা বদলে গেছে, তাই না? জানো আসলে কি জানো বাবা, একটা মারাত্মক অ্যাক্সিডেন্টে আমার মুখটা পড়ে যায়। হ্যাঁ, আমি ওই 10 বছর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলাম। তারপর আস্তে আস্তে আমার সব আস্তে আস্তে মনে পড়ে যায়। এই যে মুখটা বদলে গেছে, দেখছো না? এটা ওই প্লাস্টিক সার্জারি করা হয়েছে, তাই জন্য তোমার চিনতে অসুবিধা হচ্ছে। অসুবিধা হবে না। আমি এখানে একজন সৎ বিজনেসম্যান, তাই 2 নম্বরই কাজ আমি কাউকে করতে দেবো না। আমি দেখলে ঠিক চিনতে পারবো কোথায় সংকল্প। তুমি কে ভাই? কোথা থেকে এসেছো? আর কি মারার জায়গা পাও না? আমি মৈতোজ মণ্ডল, বিখ্যাত বিজনেসম্যান, আর তার সঙ্গে নেতাও বটে। এই শান্তিপুরের ছিচকে চোর ভোলা মণ্ডলের ছেলে মৈতোজ মণ্ডল। বাবা চোর ছিল, ছেলে ডাকাত হয়েছে। এই শান্তিপুরের পশ্চিম পারে একটা বেনামের পতিতা পল্লীও চালালাম। মাথা গরম করো না। সত্যি করবো না। তুমি কে ভাই? আমি ছেলে ভাই। বাবা, ওই লোকটা কি সত্যি আমার দাদা? তুমি তোমার নিজের ছেলেকে চিনতে পারছো না? আমার যেন কিরকম সব গন্ডগোল হয়ে যাচ্ছে মা। মৈতোজদা, ও যদি সংকল্প হয় তাহলে সম্পত্তির অর্ধেক ভাগ তো ও পাবে। আচ্ছা মৈতোজদা, তুমি আমি মিলে তো সংকল্পকে খুন করেছিলাম, তাহলে ও শালা বেঁচে ফিরে এলো কি করে? বেঁচে আছি রে বোন, বেঁচে আছি।
তাই তো তোদের ভালোবাসার টানে আবার তোদের কাছে আমি ফিরে এলাম। আচ্ছা, তুমি যে সংকল্প, তার কি প্রমাণ আছে তোমার কাছে? আছে বাবা, এই যে কোথায় গেল, এই যে আমার প্লেনের টিকিট, ভিসা, এই সমস্ত কাগজপত্র এইটার মধ্যে রাখো। দেখি আমি দেখলে ঠিক চিনতে পারবো। হ্যাঁ, এ তো ঠিকই আছে। আপনি যতই প্রমাণ দেখান না কেন, আমি বলছি আপনি আমার দাদা নন। তুমি ঠিক বলছো প্রতিমা, এ তোমাদের ঠকাতে চাইছে। আরে দাঁড়াও, এখনই সব প্রমাণ হয়ে যাবে। সংকল্পের হাতের কোণের তলায় একটা জরুল ছিল, দেখো তো সেই জরুলটা আছে না? আরে বাম হাতটা দেখো, বাম হাতটা। এইবার ধরা পড়ে গেছে। এই জামাটা তুলে তো, জামাটা তোলো। থাক, প্রমাণ করার দরকার নেই। আমি চলে যাব যেখানে আমার বাবা আমাকে চিনতে পারছে না, যেখানে আমার বোন, আমার নিজের মায়ের পেটের বোন, যাকে আমি নিজের জীবনের থেকে ভালোবাসি, সে আমাকে অস্বীকার করছে। সবই আমার ভাগ্য। আসলে আমার মুখটার পরিবর্তনের জন্য এটা ঘটছে। চলে যাব, আমি চলে যাব বাবা। মনে করেছিলাম জীবনের যে কটা দিন বাঁচবো তোমাদের এনে সুখে শান্তিতে কাটিয়ে দেবো, তার হলো না। আমি যাই বাবা, আমি যাই। দাঁড়াও, এত সহজ আমরা তোমাকে এখান থেকে যেতে দেবো না। আজ প্রমাণ করেই ছাড়বো। ঠিক বলেছেন দাদা, এক্ষুনি ধরা পড়ে যাবে। ওর হাতের জামাটা তুলো তো, তুলো। এই তো সেই জরুর। এ কি করে সম্ভব? সম্ভব। সত্য যে চিরকাল সত্য, তাই সম্ভব। আমার বাবার ঘাড়ের নিচে একটা তিল আছে। কি মিলে গেল তো? এবার একটা কথা বলছি, যদিও সেটা আমার বলা উচিত নয়, কারণ আমার বোন এখন অনেক বড় হয়ে গেছে। ছোটবেলায় যখন আমি আমার বোনকে ওই সাবান মাখিয়ে স্নান করিয়ে দিতাম, তখন দেখেছিলাম ওর নাভির নিচে একটা কালো তিল আছে। না, এ কি করে সম্ভব? ওই লোকটা যে আমার শরীর সম্পর্কে সব হুবহু বলে দিচ্ছে। তবে কি আমার সেই হারিয়ে যাওয়া দাদা? আমার বউয়ের নাভির নিচে তিল আছে। শালা, এতদিন আমি কিছুই জানি না। কই দেখি গো, কোথায় তিল আছে? দেখি গো, দেখি। কি করছো? এ কে রে, স্বামী না আসামি? হ্যাঁ, বউয়ের কোথায় কি আছে তাও জানে না। ও ভায়া, ওটা অন্য সময় লিখে দিও। হ্যাঁ, এই তো আমার সংকল্প। ওরে প্রতিমা, তোর দাদা ফিরে এসেছে রে, এই তো আমার সংকল্প। আমার দাদা? আপনি ভুল করছেন। আমি বলছি সংকল্প নয়। সম্রাট প্রতিমাকে বোঝাও, তা নাহলে ওই লোকটা আমাদের এতদিন সব প্ল্যান শেষ করে দেবে। কি করে সম্ভব দাদা? আমার বউয়ের কোথায় কি তিল আছে ওই হারামজাদাটা সব বলে দিচ্ছে। এখনো তোর বিশ্বাস হচ্ছে না তো? এখনো করতে পারছিস না? আমি তো দাদা এটা বিশ্বাস করতে পারছি না। ঠিক আছে, আর একটা প্রমাণ তোকে আমি দেখাচ্ছি, যেটা দেখলে তুই অবশ্যই বিশ্বাস করবি যে আমি তোর দাদা। আচ্ছা বোন, তোর মনে আছে খুব ছোট বয়সে তুই আর আমি মিলে ওই বাগানে দাঁড়িয়ে একটা ছবি তুলেছিলাম? তোর মনে আছে? সেই ছবিটা দেখ, আজ আমি আমার পকেটে করে নিয়ে ঘুরে বেড়াই। এই দেখ সেই ছবি। হ্যাঁ, এবার মনে পড়েছে, তুমি আমার দাদা। সত্যি তুমি আমার দাদা। প্রতিমা, তুমি ভুল করছো। আমি যে তোমাকে কি করে বোঝাই? প্রতিমা, আমি আর তোমার দাদা মিলে সংকল্পকে। কিরে, কি করছো কি? বৌমাকে নিয়ে এলি না? সেই যে অষ্টমঙ্গলায় গেল, আর ফিরে এলো না। তারপর তোর ফোন থেকে একটা ফোনে আসে, তুই বললি আমি আর কোনদিন বাড়ি ফিরবো না, এখানে আমার বউ আছে। সেই কথা শুনে বৌদি আর ফিরে এলো না। তারপর আমি গিয়েছিলাম মহেশপুর থেকে, নাকি ওরা চলে গেছে। অনেক খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। আসবে বাবা, আসবে। আমি যখন ফিরে এসেছি তোমার বৌমা অতি অবশ্যই ফিরে আসবে। কি সত্যি বলছিস দাদা? হ্যাঁ। মজা, প্রথমে ছেলে ফিরে এলো, তারপর বৌমা আসবে। কেউ আসবে না, আমি এখানে কাউকে আসতে দেব না। শোন বোন, এখন তো লকডাউন চলছে, এই লকডাউনটা কেটে যাক। আমি তোকে কথা দিচ্ছি যে তোর বৌদিকে আমি এবারই ফিরে নিয়ে আসবো। তোমার বৌমা আসবে বাবা, লকডাউনের পরেই তোমার বৌমা আসবে। লকডাউনের পরে বৌদি আসবে? লকডাউনের পরে বৌমা এলো ঘরে। আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে। আজ আমি গ্রামের সমস্ত মানুষকে চাল ডাল বিলি করব। লকডাউনের পরে বৌমা এলো ঘরে। ওরে কালু, আমার গাড়িটা বের কর, আমি এক্ষুনি বেরোবো। লকডাউনের পরে বৌমা আসবে ঘরে। তুমি ভুল করছো। আমি বলছি তোমার দাদা নয়। আমি তোমার স্বামী। ওই লোকটা তোমাদের ক্ষতি করতে চাইছে। তোমাদের সমস্ত সম্পত্তি দখল করতে চাইছে তোমার ওই নকল দাদা। ওই লোকটার চেহারার সঙ্গে তোমার দাদার চেহারার কোনো মিল নেই। সবাই ঠিক বলেছে। একদিন আমি তোমার ব্যান্ড বাজিয়ে দেবো। তুমি একটা ধাপ্পাবাজ, ধোঁকাবাজ, সব ঝুটা হ্যাঁ।
ये झूठा का बाजार है मोहितोष मंडल, यह का हाथ चीज झूठा है। झूठा सपना, झूठा लोग, झूठा चेहरा। তোমার চেহারা चेहरा मत देख बहन, चेहरा मत देख, मेरा दिल को देख, दिल को देख। चेहरा अक्सर सबाई के धोखा देता है, लेकिन दिल नहीं, दिल के देख, दिल दिल दिल। দাদা दिल को देखो चेहरा ना देखो, दिल को देखो चेहरा ना देखो, तेरे से लाखों में लूटा। दिल सच्चा चेहरा झूठा, दिल सच्चा चेहरा झूठा। दिल को देखो चेहरा ना देखो, दिल को देखो चेहरा ना देखो, तेरे से लाखों में लूटा। दिल सच्चा चेहरा झूठा, साला साथ झूठा है। সালা হারামির বাচ্চা, কুত্তার বাচ্চা, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো। মধ্যে সংকল্প মরেনি, বেঁচে আছে। তাহলে এখন কি হবে? প্রমাণ করতে হবে, যেমন করে প্রমাণ করতে হবে ও নকল সংকল্প, আসল সংকল্প নয়। যেখানে ওই সমস্ত সম্পত্তি আমাদের হাতের মুঠোয় নিয়ে আসতে হবে। চলো সম্রাট, তুমি ওর উপর ফলো করো, কোথায় যাচ্ছে কি করছে। পারবেন না মধ্যে, আপনি কিছুই করতে পারবেন না। ও সমস্ত আটঘাট বেঁধে এই খেলায় নেমেছে। খেলা তো সবে শুরু হয়েছে, শেষ খেলাটা খেলবো আমি। কাঁটা দিয়ে কাঁটা তুলবো। যতক্ষণ ওই মুখার্জি বাড়ির সমস্ত সম্পত্তি আত্মসাৎ করে ওকে পথের ভিখারি করতে পারছে, ততক্ষণ আমার শান্তি নেই। আচ্ছা মহিতা, সূর্যনারায়ণ মুখার্জির উপর আপনার রাগের কারণটা কি? যন্ত্রণা, একটা পুরনো যন্ত্রণা আমাকে সব সময় কুড়ে কুড়ে কুড়ায়। সেদিনের কথা আমি আজও বলতে পারিনি। আমরা ছিলাম গরিব। ওই জমিদার বাড়ির এক মেয়েকে বিয়ে করে আমার বাবা ভালোবেসে বিয়ে করেছে। সেই থেকে শুরু হলো অশান্তি। আর এই বিয়েটাকে ওই সূর্যনারায়ণের বাবা প্রতাপ নারায়ণ কিছুতেই মেনে নিতে পারেনি। আমি তো খুব ছোট, জানো, আমার ভাই প্রদীপ সবে মাত্র হয়েছে। একদিন মিথ্যে চোর বদনাম দিয়ে ওই প্রতাপ নারায়ণ চৌধুরী আমাদেরকে মারতে মারতে গ্রাম থেকে বার করে দিয়েছিল। সেদিন আমার মাটা লজ্জায় ঘেন্নায় আত্মহত্যা করেছিল। তারপর আমি সেই মায়ের জ্বলন্ত চিতার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিলাম, এর বদলা আমি নেবই। সুখী হতে দেব না সূর্যনারায়ণ মুখার্জিকে, শেষ করে দেবো জমিদারের ফ্যামিলি। তাই এখন আমি বড় হয়ে এই গ্রামে ফিরে এসেছি। আমি হয়েছি এখন এখানকার $multi-million বিজনেসম্যান মোহিতোষ মন্ডল। এই যুদ্ধে আমি জয়লাভ করবই। এই যুদ্ধে আমি আপনার পাশে আছি মহিতা। আরে সেই জন্য তো কায়দা করে আমি তোমার সঙ্গে প্রতিমার বিয়ে দিয়েছি। তুমি হবে আমার এই যুদ্ধের রথের সারথি। সূর্যনারায়ণ মুখার্জির সর্বনাশী হবে আমাদের একমাত্র লক্ষ্য। Ladies and gentlemen, welcome to Moonlight Night Club. আপনারা সবাই জানেন সপ্তাহে 3 দিন এই বারের মূল আকর্ষণ মিস ইলিয়া। তার গান আপনাদের মুগ্ধ করে, তার সুমধুর কণ্ঠের গান আপনাদের শরীরে আগুন জ্বালিয়ে দেয়। কিন্তু গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, লকডাউনের জন্য এই বার অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাবে। সরকারের নির্দেশ, কবে যে মারণ ভাইরাস বিশ্ব থেকে বিদায় নেবে তা আমরা কেউ জানি না। তাই আজই মিস ইলিয়ার শেষ নাচ গানের অনুষ্ঠান এখনই আরম্ভ হবে শেষবারের মতো। না স্যার, এবার আপনি বন্ধ করে দেবেন না। এবারে রোজগারে বেঁচে আছে আমাদের বাড়ির 5-5টা মানুষ। এবার আপনি বন্ধ করে দেবেন না। কি করবো ইলিয়া, আমার যে কিছু করার নেই। কিন্তু আমার যে প্রচুর টাকা দরকার স্যার। ঘরে বিবাহযোগ্য বোন, আজকে মঙ্গলবার তার পাকা দেখা। আর আমার বাবা, যে মানুষটা সারা জীবন কষ্ট সহ্য করে সামান্য চাকরি করে আমাদের 3 ভাই বোনকে মানুষ করেছে, সেই মানুষটা আজ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। যেমন করে হোক আমার বাবাকে যে সুস্থ করে তুলতেই হবে। কি হয়েছে তোমার বাবার? ক্যান্সার, গলায় ক্যান্সার। Oh my God! বাঁচবে, ডাক্তার
ডাক্তার বলেছে ফার্স্ট স্টেজ, এখনো বেশি বাড়াবাড়ি হয়নি। তবে তবে বোম্বে নিয়ে গিয়ে একটা অপারেশন করতে পারলে আমার বাবা যে সুস্থ হয়ে যাবে। জানেন স্যার, বাবাকে দেখলে আমার মাঝে মাঝে কষ্ট হয়। খুব ছোটবেলায় আমরা আমার মাকে হারিয়েছি। তারপর থেকে বাবা আমাদের মানুষ করেছে। যে মানুষটা আমাদের জন্য এত করেছে, সে মানুষটাকে যে আমাকে বাঁচিয়ে তুলতেই হবে স্যার। তুমি আমার বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিও না। ইলিয়া, আমি আবার আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করে বলছি স্যার, চাকরিটা আমার কেড়ে নেবেন না। এই চাকরিটা চলে গেলে আমি এই সংসারটাকে বাঁচাতে পারবো না। আমার যে অনেক দায়িত্ব স্যার, বোনের বিয়ে, বাবার চিকিৎসা, আমার যে প্রচুর টাকা দরকার। বুঝি, আমি সব বুঝি। শুধুমাত্র টাকার জন্য তুমি এই চাকরিটা করো, কিন্তু আমি নিরুপায়। আচ্ছা, তোমার এক দাদা আছে না, সে কি করে? কি আর করবে, সে যা রোজগার করে তার বোর শখ মেটাতে সব শেষ হয়ে যায়। এখন আমি একমাত্র সংসারে ভরসা। আর তোমার সংসার ইলিয়া নিজের জন্য কিছু ভাববে না? নিজের কথা ভাববার সময় কোথায় স্যার? সারাদিন এটা সেটা কাজ নিয়ে ব্যস্ত থাকি। তারপর দিনের শেষে ভারাক্রান্ত শরীরটাকে নিয়ে রাত 10টা ট্রেনে বাড়ি ফিরি। তারপর বিছানায় শুয়ে কখন যে ঘুমিয়ে পড়ি। আবার সকাল, আবার লড়াই। মাঝে মাঝে মনে হয়, জানেন স্যার, মাঝে মাঝে মনে হয় এই জীবনটাকে আমি শেষ করে দিই। আবার শুরু করা যায় না? তার মানে আপনি কি বলতে চাইছেন? আমি বলছি যদি সবকিছু আবার নতুন করে শুরু করা যায়। না স্যার, তা হয় না। নতুন করে আমি আর শুরু করতে পারবো না। কেন হয় না? এখনো জীবনে অনেকটা পথ বাকি। ফাঁকি দিয়ে আমার জীবন থেকে যে একজন চলে গেছে, তাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম। তারপর বাবা দাদার কথায় আমি একজনকে বিয়ে করি, সেও আমার জীবন থেকে হারিয়ে যায়। কিছু মনে করো না ইলিয়া, আমি তোমার দুর্বল জায়গায় আঘাত করলাম। না, মনে করার কি আছে? তুমি এবার তৈরি হয়ে নাও, আর কিন্তু বেশি দেরি নয়। ঠিক আছে, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। একটা মানুষকে বাইরে থেকে দেখলে বোঝাই যায় না কত যন্ত্রণা বুকে নিয়ে সমাজের বুকে ঘুরে বেড়াচ্ছে। বেড়াতে চলে লালবাবু, অনেকদিন এখানে আসা হয়নি তো, এই আর কি। আপনাদের মতো শাসনে পার্টি আছে বলেই তো এই নাইট ক্লাবগুলো চলে। তা নাচ গান হবে তো? নাকি নিয়ে নেবি? দেখুন জীবনটা বড় একবারে ফ্যাকাশ হয়ে গেল। আছে, সব ব্যবস্থা আছে। এখন যে মেয়েটি আছে সে খুব ভালো গান করে। শুধু কি গান, তার সঙ্গে অন্য কিছু, মানে এই একটা রাত আমার সাথে, এই আর কি। এই মেয়েটি সেই ধরনের নয়। আরে ছাড়ুন তো মশাই, বাজারে নাচিতে আবার কোনো জাত আছে নাকি? তবে হ্যাঁ, কেউ একটু বেশি খেলতে ভালোবাসে, মানে একটু বেশি মাল্লু চাই আর কি। তবে এই মহিতুষ মন্ডল মেয়ে ছেলে পটাটা কিন্তু একবারে ওস্তাদ। আমার মনে হয় আপনি পারবেন না। আরে দেখে দিচ্ছি লালবাবু, দেখে দিচ্ছি। তবে হ্যাঁ, আমার নামটা যেন করবেন না, কারণ একে বিজনেসম্যান, তার সঙ্গে আবার ওই রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। একবার যদি মিডিয়া জানতে পারে। কোনো চিন্তা করবেন না, কেউ জানতে পারবে না। তাছাড়া আমি আপনার জন্য স্পেশাল ব্যবস্থা করব। তবে চার্জটা? আরে ওটা নিয়ে চিন্তা করতে হবে না লালবাবু, ওটা নিয়ে চিন্তা করতে হবে না। যত টাকা লাগে আমি দেবো। চলুন যাওয়া যাক, এখনই নাচ গান আরম্ভ হবে।
ओरे साथिया तेरी हालत मेरी हालत दिया हाय रे बंगलों के पीछे तेरी मेरी के नीचे हाय रिया रिया हरे 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 रिया कांटा लगा हाय लगा आजा आजा बंगलों के पीछे तेरी मेरी के नीचे हाय रिया रिया हरे 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 रिया कांटा लगा না না জমলো না, ঠিক জমলো না। গানটা মন্দ নয়, তো নাচটা ঠিক জমলো না। একটু খোলামেলা পোশাক না কি আর নাচ জমে? আপনি কি খোলামেলা পোশাক খুব পছন্দ করেন? টাকার বিনিময়ে মেয়েদের শরীরে লজ্জাটুকু কিনতে চান? বারে বারে টাকা দিয়ে নাচ দেখতে এসেছি, এ তোর ঘরের বউকে দেখতে আসেনি। যারা বারে কিংবা হোটেলে নাচতে আসে ভুলে যাচ্ছেন কেন? তারা কোনো না কোনো বাড়ির মেয়ে বা কোনো না কোনো বাড়ির বউ। ইলিয়া দিন সারা টাকার দিন, অনেক রাত হলো, আমাকে যে এবার বাড়ি ফিরতে হবে। হ্যাঁ এই নাও। এত রাত্রে একা একা বাড়ি ফিরবে? বুঝলাম কি আজ রাতটা এখানে থেকে গেলে হতো না? না স্যার। কেন? তোমার বাড়িতে কেউ অধীর আগ্রহে অপেক্ষা করতে বুঝি? তা সেই মহান ব্যক্তিটা কে ইলিয়া? বুঝি কি আজ রাত্রে এখানে থেকে যাও না, আর যদি আমি তোমার মনের আশা মিটিয়ে দিই। ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে, ছাড়ুন বলছি, ছাড়ুন, ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। শুনবেন শুনবেন তিনি কে? তিনি হচ্ছে আমার বাবা। ক্যান্সার পেশেন্ট। রোজ রাত্রে আমি বাড়ি ফেরা না পর্যন্ত আমার বাবা না খেয়ে বসে থাকে। তিন স্যার টাকাটা দিন। এই না, পুরো 3000 টাকা আছে। একটা কথা বলছিলাম, লকডাউনের জন্য তো বার বন্ধ হয়ে যাচ্ছে, এরপর কি করবে ভাবলে? দেখি কি করা যায়, ভাগ্য আমাকে কোন পথে টেনে নিয়ে যায়। আমার তো আর বাড়িতে বসে থাকলে চলবে না, আমার যে প্রচুর টাকা দরকার। চাকরি করবে? আমার কাছে ভালো কাজ। ভালো কাজ তো ভালো মেয়েদের জন্য, আমাদের মতো বার ডান্সারের জন্য নয়। তা চাকরিটা কি শুনি? অভিনয় করতে পারবে? অভিনয়? অভিনয়? আমি তো সব সময় অভিনয় করেই যাচ্ছি স্যার। এই পৃথিবীটা হচ্ছে একটা রঙ্গমঞ্চ, আর আমরা সকলে একজন অভিনেতা। কেউ সারা জীবন সুখের অভিনয় করতে পৃথিবীতে আসে, কেউ আবার দুঃখের অভিনয় করতে পৃথিবীতে আসে, তারপর অভিনয় শেষ করে তারা বাড়ি ফিরে যায়। চাকরিটা করবে না? হ্যাঁ, আপনি যেন কি একটা চাকরি করার অভিনয়ের কথা বলছিলেন না? বলুন কি চাকরি? কর্ণাটকে? না না, নাটকে নয়, বাস্তবে। ধরো এই কারোর বইয়ের অভিনয় কিংবা কারো প্রেমিকার অভিনয়। আপনার প্রেমিকার অভিনয় করতে হবে? না, তোমার সঙ্গে আমার প্রেমিকার অভিনয় করা একদমই ইচ্ছা নেই। তাহলে বলুন কার সঙ্গে আমাকে প্রেমিকার অভিনয় করতে হবে, আর এই অভিনয় করার জন্য আমি কত টাকা পাবো? আমার তো প্রচুর টাকার দরকার। তুমি যদি আমার কথা মতো কাজটা করতে পারো তাহলে পাবে 1 লাখ, আর কাজটা শেষ করতে পারলে পাবে আরো 1 লাখ, মানে 2 লাখ টাকা পাবে তুমি। 2 লাখ? আমি অভিনয় করে পাবো 2 লাখ টাকা? বলুন কার সঙ্গে আমাকে প্রেমিকার অভিনয় করে তার টাকা পয়সা সম্পত্তি সব হাতে নিতে হবে? বলুন, চুপ করে থাকবে না? না, ওসব কিছু করতে হবে না, একজনকে মদের সাথে বিষ খাইয়ে তাকে আস্তে আস্তে পাগল করে দিতে হবে। বলো পারবে? বলো। না, একটা সুস্থ মানুষকে আমি টাকার জন্য পাগল করে দিতে পারবো না। না, এই যখন কাজ আমি করতে পারবো না। যদি 3 লাখ পাও? 4 লাখ? দেখুন আমি গরিব মানুষ, টাকার আমার খুব দরকার, কিন্তু এইভাবে টাকা লোভাতে আমাকে দেখাবেন না। তোমার বাবার ক্যান্সার সারানোর জন্য কত টাকা লাগবে? 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ? আমি বলছি তুমি রাজি হয়ে যাও, এতগুলো টাকা তুমি অন্য কোনো পথে পাবে না। বলো কাজটা করতে পারবে? আমার পথের কাঁটা সরিয়ে দেবে, বিনিময়ে পাবে টাকা। আমি কি সমস্যায় পড়েছি এখন, যে আমি কি করব কিছুতেই ভেবে উঠতে পারছি না। আমি বলছি তুমি রাজি হয়ে যাও, এই লকডাউনে তুমি অন্য কোথাও চাকরি পাবে না, বিনা চিকিৎসা তোমার বাবা মারা যাবে। তুমি যদি আমার কাজটা করে দিতে পারো তাহলে আজই আমি তোমাকে কাজের বাবদ 1 লাখ টাকা অ্যাডভান্স দেব। বলো পারবে? আরে বলো না শোনা, পারবে? আরে বলো না পারবে। বলো পারবে? আমি রাজি। তাহলে এই নাও, কাজের বাবদ
1 লক্ষ টাকা অ্যাডভান্স। ধরো ধরো সোনা ধরো। তাই দিন স্যার, তাই দিন। আজ এই প্রথম একটা অন্যায় কাজ করার জন্য আমি পাপের পয়সা হাতে তুলে নিলাম। আরে আমি পাপ করছি কেন জানেন স্যার? আমার অসুস্থ বাবার চিকিৎসার জন্য। ইলিয়া, হ্যাঁ স্যার, সন্তান পিতৃর শোধ করার জন্য